গল্পের শুরুতেই একটা অ্যাপ আমাদের কিছু কথা বলে। সে বলে ভালোবাসার কোনো অ্যালগোরিদম হয় না, কিন্তু আমার ব্যাপারে তো তা খাটে না। আমার কাজই হচ্ছে ভালোবাসার মানুষগুলোকে মিলিয়ে দেওয়া। আমি তা খুব ভালোভাবেই করে এসেছি। তাই তো আমি বিগত 6 মাস ধরে টপ 10 নিয়ে চলছি। আমাদের কলকাতার মানুষগুলো অনেক শান্ত হলেও এদের মধ্যে যে কী পরিমাণ ভালোবাসা রয়েছে তা শুধু আমিই জানি। এরপর অ্যাপটি আমাদের গল্পের প্রধান চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথমেই দেখানো হয় তৃষাকে, যার দিনই শুরু হয় সোশ্যাল মিডিয়া দিয়ে। সে একজন ইনফ্লুয়েন্সার, তার মা একজন জনপ্রিয় অভিনেত্রী, তাই কাজের ব্যস্ততায় মেয়েকে একদমই সময় দিতে পারে না। সোশ্যাল মিডিয়ায় তাকে অনেক হাসি খুশি দেখালেও আসলে সে খুবই একা। হাই স্কুলের তার প্রথম প্রেমের ব্যর্থতা এবং মায়ের সাথে বাড়তে থাকা দূরত্ব তাকে খুব একা করে দিয়েছে। তাই সে দিলখুশ অ্যাপে তার মনের মানুষ খুঁজে বেড়ায়। এরপর দেখানো হয় বোধিসত্ত্ব বাগচিকে। সে ভীষণ পড়ুয়া ছেলে। সে গিনিপিগের হার্ট নিয়ে পিএইচডি করেছে, এরপর ডক্টরেটও করতে চায়। সম্প্রতি তার 5 বছরের রিলেশনশিপের ব্রেকআপ হয়েছে, তাই সেও দিলখুশ অ্যাপে তার মনের মানুষ খুঁজে বেড়ায়। এরপরে দেখানো হয় ঋষিকে। সে ট্যুরিজম সাইবার ক্যাফেতে এবং সিকিউরিটি গার্ডের কাজ করে। ঋষি খুবই মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ। তার জীবনেও অশান্তি কম নয়। তার বউ তাকে ছেড়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথেই পালিয়ে গেছে। পালিয়ে গিয়েও ক্ষান্ত হয়নি। এখন তার বউ তার কাছে ডিভোর্সের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করছে। এ কারণে সে বাধ্য হয়েই এখন সিকিউরিটি গার্ডের কাজ করে, যাতে তার রাতে আর বাড়ি যেতে না হয়। এরপরে সার্নাল পরিবারের মেয়ে পুষ্পিতাকে আমরা দেখতে পাই। সবার সামনে হাসি খুশি দেখা হলেও ভিতরে ভিতরে সে ভীষণ একা। তার মা বেঁচে নেই এবং ব্যবসার জন্য তার বাবা তাকে একদমই সময় দিতে পারে না। তাই একাকিত্বের রোগ তাকেও গ্রাস করেছে। এই একাকিত্ব রোগের ওষুধ হিসেবে সে বেছে নিয়েছে অনলি নটিক্যাম ওয়েবসাইটের নোংরা নোংরা কমেন্টগুলোকে। এরপরেই দেখানো হয় স্টেজ কাঁপানো ভিলেন শক্তিকুমারকে। মঞ্চে সে অনেক উৎফুল্লভাবে অভিনয় করলেও ব্যাক স্টেজে সে খুব মনমরা হয়ে বসে থাকে। মনে মনে সে আজও খুঁজে তার প্রথম হারানো ভালোবাসাকে। এরপরেই দেখানো হয় ডলি দাসকে। সে একটা কিচেন চালায়। তার কিচেনের নাম হচ্ছে পুতুলের রান্নাঘর। সে খুবই রসিক মানুষ। পুরো মহল্লায় সে তার রসিকতার জন্য খুবই ফেমাস। সবাই তাকে খুবই পছন্দ করে, কিন্তু বাইরে থেকে অনেক হাসি খুশি দেখা গেলেও বাস্তবে সে খুবই একা। অনেক আগেই তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে। এরপর থেকেই সে তার মেয়েকে অনেক কষ্ট করে এতদূর পর্যন্ত এনেছে। এরপর দেখানো হয় এভারগ্রিন ব্যাচেলার অমূল্যরতন হাজরাকে। সে এখন ডেথ সার্টিফিকেটে সাইন করে। তার বয়সটাও অনেক হয়ে গেছে। তিনি কানে কম শোনেন, এজন্য আজ পর্যন্ত তার বিয়েই হয়নি। এরপরে দেখানো হয় কমলিকাকে। তার স্বামী মারা গেছে। এরপর তার বাচ্চারাও তাকে একা রেখে সবাই বিদেশে সেটেল হয়ে গেছে। তার সন্তানরা এতই ব্যস্ত যে তার মায়ের খোঁজখবর নেওয়ার মতো সময় পায় না। কমলিকাও ভীষণ একা। প্রায় দিনই সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, তার সন্তানদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউই তাকে সময় করে ফোন করে না। আমাদের আজকের গল্পটা এই 8জন একাকিত্বে কাটানো মানুষগুলোকে নিয়ে। দিলখুশ অ্যাপ এদেরকে একে অপরের জন্য ম্যাচ করিয়ে দেয়। তারা সবাই একাকিত্ব কাটানোর জন্য এই দিলখুশ অ্যাপে অ্যাকাউন্ট খুলেছে। অ্যাপটি তৃষার সাথে বোধির, পুষ্পিতার সাথে ঋষির, কমলিকার সাথে রতনবাবুর আর শক্তিকুমারের সাথে ডলির ম্যাচ করিয়ে দেয়। এরা একে অপরের মনের মানুষ খুঁজে পেয়ে সারা জীবন পাশে থাকবে নাকি একে অপরকে ছেড়ে চলে যাবে, এটাই এখন দেখার বিষয়। ম্যাচ হওয়ার পরে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করে। তৃষা বৌদিকে ভিডিও কল করে। তৃষার এর আগেও অনেকগুলো রিলেশনশিপ হয়েছে, তাই এটা তার কাছে নতুন কোনো ব্যাপার নয়, কিন্তু বৌদির সাথে এটা অনেক বড় ব্যাপার। 5 বছরের রিলেশনশিপে থাকার পর সে এই প্রথম আর কোনো মেয়ের সাথে কথা বলতে যাচ্ছে।
তাই স্বাভাবিকভাবেই সে একটু নার্ভাস থাকে। ভিডিও কলে বধি প্রথমে ক্যামেরা অন করতে চায়নি। প্রথমে লজ্জা পেলেও পরে তৃষার কথাতে সে ক্যামেরা অন করে। তারপর খুব ভালোভাবেই তাদের কনভারসেশন চলে। এরপর দেখা যায় রতনবাবু কমলিকাকে ফোন করে। তাদের দুজনের বয়সই এখন 70-এর কাছাকাছি। এরপরেও তাদের মধ্যে যে এখনো এতটা প্রেম রয়েছে তারা খুব ভালোভাবেই তা বুঝতে পারে। এরপর ডলি আর শক্তিকুমার কথা বলতে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো তারা একে অপরকে চিনে। ডলি শক্তিকুমারের অভিনয়ের অনেক প্রশংসা করে, আর শক্তিকুমার ডলির রান্নারও অনেক প্রশংসা করে। প্রথমবার কথা বলাতেই তাদের মধ্যে খুব ভালো বন্ডিং তৈরি হয়। তারা বাইরে একদিন দেখা করার প্ল্যান করে, আর শেষে ঋষি আর পুষ্পিতাকে দেখানো হয় তারা ভিডিও কলে কথা বলছে। পুষ্পিতা যখন কথা বলছিল তখন তার বিড়াল তাকে অনেক বিরক্ত করে। তো পুষ্পিতা তার বিড়ালকে মামপুষি বলে ডাকে। সেটা শুনে তো ঋষি একদম থ হয়ে যায়। সে ভেবে নেয় মামপুষি বোধ হয় পুষ্পিতার মেয়ে। ঋষি তাকে জিজ্ঞেস করে, মামপুষি কে, তোমার মেয়ে? পুষ্পিতা তখন হেসে বলে, হ্যাঁ, সে আমার মেয়েই। এটা শুনে ঋষির মনটাই ভেঙে যায়। পর মুহূর্তে পুষ্পিতা তার বিড়ালটাকে ক্যামেরার সামনে এনে ঋষিকে দেখায় এবং বলে, এই যে এটাই আমার মেয়ে মামপুষি। এটা দেখে ঋষি অনেক খুশি হয়। এদিকে ডলি তার মেয়ে পুতুলের কাছে আসে। পুতুল তখন ভিডিও গেম খেলছিল। রিসেন্টলি তার ব্রেকআপ হয়েছে, তাই তার মুড একদমই ভালো নেই। এজন্য সে তার মার সাথেও ভালোভাবে কথা বলে না। পুতুলও এখন খুব একা একা থাকে। তার মা তাকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি। এই বলে সে বেরিয়ে পড়ে। এরপর তৃষা এবং বদিকে দেখানো হয়। তারা প্রথমবারের মতো দেখা করতে এসেছে। বদি তো একদম ফর্মাল ড্রেস পরে ভদ্র শান্ত বাবু হয়ে এসেছে। এটা দেখে তৃষার তেমন একটা ভালো লাগে না। তৃষা তাকে বলে, ডেটে কি কেউ এমন ড্রেস পরে আসে? বদি তাকে বলে, এই ব্যাপারে আমি খুবই নার্ভাস। আমি বুঝতে পারছিলাম না আসলে কি পরে আসব। তৃষা তাকে বলে, তোমার তো এর আগে 5 বছরের রিলেশনশিপ ছিল, তাহলে তো নার্ভাস হওয়ার কি আছে? সেই রিলেশনশিপের ব্যাপারে কিছু বলো তো। বৌদি তৃষাকে বলে যে এই ব্যাপারে সে আর কিছুই বলতে চায় না, কারণ সে তার অতীত ভুলতে চায়। তৃষাও তাকে এ ব্যাপারে আর কিছুই বলে না। এরপর ডলি আর শক্তি দেখা করতে আসে। প্রথম দেখাতেই তাদের মধ্যে খুব ভালো কথাবার্তা হয়। একে অপরের অনেক প্রশংসা করে। তারা খুব ভালো সময় কাটায়। একটা মোবাইল অ্যাপের মাধ্যমে যে মনের মানুষ খুঁজে পাওয়া যায়, এটা ভেবে শক্তি অনেক অবাক হয়। ডলি শক্তির জন্য রান্না করে নিয়ে আসে। তারা একসাথে খাওয়া দাওয়া করে এবং অনেক গল্প করে। ডলির রান্না করা মাছের তরকারি খেয়ে শক্তি অনেক প্রশংসা করে। ডলি মজা করে শক্তিকে বলে, গতকাল ফোনে কিন্তু আমি মিথ্যে কথা বলেছিলাম, আপনার অ্যাক্টিং কিন্তু অতটাও ভালো নয়। শক্তিবাবু বলে, আমিও মিথ্যা বলেছি, এই তরকারিটাও একদমই ভালো নয়, খানিকটা কাকের বিষ্ঠার মতো খেতে। ডলি হাসতে হাসতে উত্তর দেয়, এর আগে কাকের বিষ্ঠা খেয়ে দেখেছেন বুঝি? না হলে কাকের বিষ্ঠার টেস্ট বুঝলেন কিভাবে? এই কথা শুনে শক্তিবাবু তো থ, সে আর কি বলবে। এভাবে তাদের মধ্যে অনেক খুনসুটিও চলতে থাকে। এরপরে ঋষি আর পুষ্পিতাকে দেখতে পাই আমরা। তারা একটা শপিং মলে এসেছে। পুষ্পিতা ঋষিকে বলে যে আমার বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছে আমার বাবার বন্ধুর ছেলে প্রদীপ ভট্টাচার্যের সাথে। ঋষি তাকে বলে, ভট্টাচার্য কর্পোরেশনের মালিকের ছেলের সাথে? সে তো অনেক বড় ব্যাপার। তাহলে আপনি তাকে রেখে আমার সাথে আছেন কেন? তাকেই বিয়ে করে নিন, আপনি তো অনেক ভালো থাকবেন। আমার তো কিছুই নেই, না আছে টাকা পয়সা, না আছে ভালো জব। পুষ্পিতা তখন তাকে বলে, ওই ছেলের অনেক নাম আছে, টাকা পয়সা আছে, কিন্তু তা তো তার নিজের নয়, সবই তার বাবার। আমি তো তাকে পছন্দ করি না। ও তো নিজে কিছুই করেনি, তার চেয়ে তুমি কত কিছু করছো। তুমি একটা স্বাবলম্বী ছেলে, তাই তো আমি তোমাকেই পছন্দ করি।
এই বলেই পুষ্পিতা তার বিড়ালকে ঋষির সাথে পরিচয় করিয়ে দিতে যায়, কিন্তু ঋষির বিড়ালে অ্যালার্জি থাকায় সে কাশতে কাশতে সেখান থেকে চলে যায়। এরপর আমরা রতনবাবু আর কমলিকাকে দেখতে পাই। কমলিকা রতনবাবুকে তার ছেলেদের কথা বলে। সে বলে তারা তাকে এখানে একা রেখে বিদেশে সেটেল হয়ে গেছে। সে এখানে একদমই একা থাকে, তার ছেলেরা তার খোঁজও নেয় না, একটা কথা বলারও কোনো মানুষ নেই। তখন রতনবাবু তাকে বলে কানে কম শোনার কারণে কেউই তাকে পছন্দ করেনি এবং এই কারণেই তার বিয়ে হয়নি। তার কানের মেশিনটিও অনেক পুরনো হয়ে গিয়েছে, এটা এখন আর ঠিকঠাকভাবে কাজ করে না। আর নতুন মেশিনের অনেক দাম হওয়াতে সে নতুন মেশিন কিনতেও পারে না, এটা দিয়েই কোনো রকম কাজ চালিয়ে নিচ্ছে। তখন কমলিকা তাকে বলে তাহলে তো আপনার কানে কানে কথা বলতে হয়। এ কথা শুনে রতনবাবু অনেক লজ্জা পেয়ে যায়। এটা দেখে কমলিকাও খুব হাসে। রতনবাবু কমলিকাকে বলে এভাবে কখনোই কারো সাথে কোনোদিন কথা বলিনি, আর তাছাড়া আমি একটু ক্যাবলা টাইপের। কমলিকা বলে আপনার এই ক্যাবলামই তো আমার পছন্দ। এটা শুনে রতনবাবু খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি রাত্রিবেলা ডলি শক্তিকুমারের সাথে কথা বলছে। ডলি শক্তিবাবুকে বলে সকালে যে কথাগুলো বলেছি সেগুলো একান্তই মজার ছলে বলেছি, মজাটা একটু বেশিই হয়ে গিয়েছে, শক্তি যেন তাতে কিছু মনে না করে। শক্তিও ডলিকে বলে সেও মিথ্যা বলেছে, তার রান্না আসলেই অনেক ভালো। ডলির সব খুনসুটি শক্তিবাবুর অনেক ভাল লেগেছে, তার একটুও খারাপ লাগেনি। এরপর আমরা তৃষা আর বৌদিকে দেখতে পাই। তৃষা ছবি তুলতে এবং পোজ দিতে অনেক পছন্দ করে, কিন্তু বৌদি একদমই তার উল্টো, সে এগুলো কিছুই পারে না। তাই এই নিয়ে তৃষা একটু মজাই করে বৌদিকে নিয়ে। মজা করতে করতে সে বৌদির বাবাকে টেনে আনে। এটা শুনে বৌদি খুব রাগ করে এবং সে সেখান থেকে চলে যায়, কারণ বৌদির বাবা তো আর বেঁচে নেই। এই মজা করাটা বৌদির কাছে অনেক খারাপ লাগে। তৃষা তখন রিয়েলাইজ করতে পারে সে হয়তো একটু বেশিই মজা করে ফেলেছে। বৌদিকে সে অনেক ডাকে, কিন্তু বৌদি রাগ করে চলেই যায়, আর আসে না। এরপর দেখানো হয় পুষ্পিতাকে। পুষ্পিতা রাতের বেলা তার ক্যাম্প শো শুরু করে। সে সব সময় তার ফেস হাইড করেই ক্যাম্প শো চালাতো। যখন সে ক্যাম্প শো করছিল হঠাৎ করেই তার বিড়াল এসে তার ওয়েব ক্যামেরাটির উপরে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ক্যামেরাটি ঘুরে গিয়ে পুষ্পিতার ফেস কিছুটা সময়ের জন্য দেখা যায়। এটা দেখে তো পুষ্পিতা অনেক ভয় পেয়ে যায়। সে সাথে সাথেই তার ক্যামেরাটি বন্ধ করে দেয়, কিন্তু কিছু সময়ের জন্য হলেও তার ফেস দেখা গিয়েছিল। খুবই চিন্তায় পড়ে যায় পুষ্পিতা। এটা যদি কোনোভাবে তার বাড়ির লোক জেনে যায় তাকে মেরেই ফেলবে। এদিকে ঋষি পুষ্পিতাকে অনেকবার ফোন করে, পুষ্পিতা ঋষির সাথেও তেমন কথা বলে না। পরের দিন দেখা যায় পুষ্পিতা ঋষির সাথে দেখা করতে এসেছে। সে ঋষির সাথে ভালোভাবে কথাই বলছিল না। পরে ঋষি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কথা বলছো না যে? পিতা বলে তার বাবা যদি জেনে যায় সে ঋষির সাথে দেখা করছে তাহলে তাকে মেরেই ফেলবে, তাই সে লুকিয়ে দেখা করতে এসেছে। বাড়িতে বলেছি প্রদীপ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখা করতে এসেছে। আর ঋষি পুষ্পিতাকে অনেক মজার মজার কথা বলে, যা শুনে পুষ্পিতার মন ভালো হয়ে যায়। আগের দিন তৃষার সাথে বধির মনোমালিন্য হয়েছিল, তাই বধি রাতের বেলা তৃষার সাথে কথা বলে। তাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যায়। সে পরবর্তীতে তৃষার সাথে দেখা করার জন্য অনেক স্টাইল করে দেখা করতে আসে, যা দেখে তৃষা অনেক ইমপ্রেসড হয়ে যায়। তারপর ডলি আর শক্তিকে কথা বলতে দেখা যায়। ডলি শক্তিকে জিজ্ঞেস করে আপনার সবচেয়ে বড় দুঃখ কি বলেন তো? শক্তি তখন তাকে বলে আমার শো দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসতো, গ্যালারি ভরে যেত, কিন্তু শো শেষে যখন আমি ব্যাক স্টেজে যেয়ে বসতাম তখন আমাকে দেখার মতো কেউই থাকতো না। তখন বুঝতে পারতাম আসলে আমি কতটা একা। এরপর রতনবাবু আর কমলিকাকে দেখানো হয়। তারা একসাথে অনেকটা মজার সময় কাটায়। অনেক দিন পরে অনেক ভালো সময় কাটে তাদের। কমলিকা রতনবাবুকে তখন একটা ভালো কানের যন্ত্র গিফট করে। রতনবাবু এটা ভেবে খুশি হয় যে এতদিনে তাকে নিয়ে ভাবার একজন মানুষ সে পেয়েছে। রতনবাবুর মন খুশিতে ভরে ওঠে। এরপর দেখা যায় রাতের বেলা ডলি আর শক্তিবাবু একসাথেই বাড়ি আসে।
সারা দিন তারা একসাথে ঘুরেছে, অনেক ভালো সময় পার করেছে। অনেক কথা বলতে বলতে ডলি হঠাৎ করেই শক্তিবাবুকে তুমি বলে সম্বোধন করে ফেলে। সাথে সাথেই সে শক্তিবাবুর কাছে এর জন্য সরি বলে, কিন্তু শক্তিবাবু ডলিকে তুমি করেই বলতে বলে, কারণ এতে সম্পর্ক গভীর হয়। বিদায়ের সময় ডলি শক্তিবাবুকে একটা কিস করে। শক্তিবাবু তো লজ্জায় একদম শেষ। লজ্জা পেলেও খুশিতে শক্তিবাবুর মনটা ভরে ওঠে। এরপর আমরা পুষ্পিতাকে দেখি, সে যেটার ভয় পাচ্ছিল তার সাথে সেটাই হয়েছে। তার ক্যাম্প শো চলাকালীন সময়ে যে সামান্য সময়ের জন্য তার ফেস দেখা গিয়েছে, কে যেন তার ওই ভিডিওটা ডাউনলোড করে রেখেছে এবং সেটা দিয়েই তাকে ব্ল্যাকমেল করছে। সে পুষ্পিতাকে হুমকি দিচ্ছে, সে যদি 20 লাখ টাকা না দেয় তাহলে ভিডিওটি ভাইরাল করে দিবে। পুষ্পিতা অনেক ভয় পেয়ে যায়, কারণ এই ভিডিওটি ভাইরাল হলে তার মান সম্মান আর কিছুই থাকবে না। রাতের বেলা কমলিকা দেবীকে দেখা যায় রতনবাবুর সাথে কথা বলতে। সে জানায় 1 সপ্তাহ পরে তার ছেলেরা দেশে আসছে। কমলিকা দেবী অনেক চিন্তায় পড়ে যায়, যদি তার ছেলেরা জানতে পারে এই বয়সে সে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, তারা অনেক বেশি রিয়াক্ট করবে। রতনবাবু বলে, সত্যিই তো, তাদের বয়সটাও তো দেখতে হবে। এই কথা শুনে কমলিকা দেবী লাইনটা কেটে দেয়। এদিকে ডলির মেয়ে পুতুল ডলি আর শক্তির সব সম্পর্কের কথা জেনে যায়। রাতের বেলা ডলি যখন বাসায় আসে, পুতুল তাকে যা ইচ্ছে তাই বলে। সে বলে, মা তোমার বয়স এখন 42, সেদিকে কি তোমার খেয়াল আছে? এখন কি তোমার এইসব করার সময়? ডলি পুতুলকে বলে, তোমার অসুবিধা হলে আমার কিছুই করার নেই। পুতুল বলে, মা তুমি এইসব বাদ দাও, তুমি তোমার ব্যবসার দিকে মন দাও। তোমার না স্বপ্ন ছিল ব্যবসাটাকে অনেক বড় করবে, আমাকে বিদেশে পাঠিয়ে কোডিং শেখাবে? কি করছো তুমি এখন এইসব? ডলি তখন বলে, তোমার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু আমি আর তোমার জন্য আমার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করতে পারবো না। পুতুল তাকে বলে, ছোটবেলায় বাবার কাছ থেকে আনার সময় তুমি আমাকে দিলখুশ না খাইয়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, সেটাই আমার জন্য ভালো হতো। তাহলে আজকের এই দিনটা আর দেখতে হতো না। এই বয়সে তুমি আরেকটা লোকের সাথে ঘুরে বেড়াচ্ছ। ডলি তখন অনেক রেগে যায় এবং বলে, তোর বাবা তো একটা জানোয়ার ছিল, সে কোনোদিনও আমার কোনো কিছু বোঝার চেষ্টা করেনি, আর তুইও তোর বাবার মতনই হয়েছিস। এটা শুনে পুতুলও রেগে যায় এবং মা মেয়ের মধ্যে অনেক বড় ধরনেরই একটা ঝগড়া হয়। এরপর বৌদি আর তৃষাকে দেখানো হয়। তৃষা বৌদিকে বলে, এমন 2-3টা ডেটের পর আমি হারিয়ে যাই। বৌদি বলে, এসব কথা বলছো কেন? আমি তো তোমার সাথে একটা লং টাইম রিলেশনশিপে থাকার কথা ভেবেছি। তৃষা তাকে বলে, আজকে হয়তো আমাকে তোর অনেক ভাল লাগছে, নতুন লাগছে, এক্সাইটিং লাগছে, কিন্তু কাল যখন আমি পুরনো হয়ে যাব, আমাকে আর তখন তোর ভালো লাগবে না। সে সময় কি হবে বলতো? বৌদি তখন তৃষাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, সম্পর্ক পুরনো হয়ে গেলেও ভালোবাসাটা কখনোই পুরনো হয় না, একই রকম থেকে যায় সারা জীবন। এত কিছু বলার পরেও তৃষা কোনো কিছুই বোঝে না, বুঝতে চায়ও না। সে তার ফোনটাই রেখে দেয়। এদিকে ব্ল্যাকমেইল হওয়ার পরে পুষ্পিতাও ঋষির সাথে আর কথা বলে না। সবার মাঝেই কেমন একটা দূরত্ব চলে এসেছে। সবাই এখন কেমন যেন একটা দোটানার মধ্য দিয়ে দিন পার করছে। তারা কি করবে কেউই তেমন বুঝে উঠতে পারছে না। কিন্তু একটু পরেই তারা আবার তাদের মনের মানুষকে মিস করা শুরু করে। তারা রিয়েলাইজ করে তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। কমলিকা দেবী তখন ভাবে, যখন তার স্বামী মারা গিয়েছিল, তার ছেলেরা তার স্বামীর অন্তিম সৎকারটুকু করতে আসেনি, তাই এমন ছেলেদের জন্য সে কেন নিজের সুখ বিসর্জন দিবে? তাই সে রতনবাবুর সাথে দেখা করতে আসে। তারা সিদ্ধান্ত নেয় তারা আমৃত্যু একসাথেই থাকবে। এদিকে তৃষা এবং বধি দেখা করতে আসে। ক্লাস 8-এ থাকতে তৃষার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু একসময় সেই ছেলেটিও তাকে চিট করে। তাই এখন সে লং টাইম রিলেশনে থাকতে অনেক ভয় পায়। কিন্তু বধি তাকে বলে যে সারা জীবন সে তার পাশে থাকবে, তৃষাকে ছেড়ে সে কখনোই যাবে না। এটা শুনে তৃষা অনেক খুশি হয়। এদিকে ডলি শক্তিবাবুর সাথে দেখা করতে আসে। ডলি স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চায়। এ ব্যাপারে সে শক্তিবাবুর সাহায্য চায়। শক্তিবাবু ডলিকে সব ধরনের সাহায্য করে, এতে ডলিও অনেক খুশি হয়। শক্তিবাবু তাদের বন্ধুত্ব নিয়ে ভয় পায়।
ডলিকে আরেকবার ভেবে দেখতে বলে। শক্তিবাবু চায় না তার জন্য তাদের মা মেয়ের সম্পর্কটা খারাপ থাকুক, কিন্তু ডলি এখন অনেক কনফিডেন্ট, সে এগুলো নিয়ে আর ভাবতে রাজি না। সে এখন তার নিজের সুখের দিকটাই দেখবে। এদিকে পুষ্পিতা ঋষির সাথে দেখা করতে আসে। সে বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে ঋষি বলে আমাকে নিমন্ত্রণ করবে তো? পুষ্পিতা এটা শুনে রেগে যায়, তুমি আমার বিয়ের দাওয়াত খেতে চাও? ঋষি বলে তাহলে আমার কিই বা করার আছে খাওয়া ছাড়া? পুষ্পিতা বলে আমি পালাতে চাই তোমার সাথে। ঋষি এতে রাজি হয় না, কারণ সে জানে পুষ্পিতার বাবা অনেক ক্ষমতাশালী, তাকে পেলে পুষ্পিতার বাবা মেরেই ফেলবে, তাই সে ভয়ে ওখান থেকে চলে যায়। ঠিক সেই সময় ঋষির ফোনে একটা মেসেজ আসে। তার এক্স ওয়াইফ তাকে মেসেজ করেছে যে সে ঋষির নামে মামলা করেছে এবং মোটা অঙ্কের টাকাও দাবি করেছে। সে যদি টাকা না দেয় তাহলে তাকে পুলিশ গ্রেপ্তার করবে। এই মেসেজ দেখে ঋষি ভয় পেয়ে পুষ্পিতার সাথে পালিয়ে যেতে রাজি হয়। এরপর আমরা দিলখুশ অ্যাপের মেকার রবার্ট রয়কে দেখতে পাই। অফিসে তাকে অনেক রাগান্বিত অবস্থায় দেখা যায়। এরপরে সে লাইভে এসে সবার কাছে ক্ষমা চায়। সে বলে গত 14ই ফেব্রুয়ারি তাদের এই অ্যাপটি হ্যাক হয়ে গিয়েছিল, তাই ওই দিন সে যাদেরকে যাদেরকে ম্যাচ করিয়ে দিয়েছে তারা কেউই একে অপরের জন্য পারফেক্ট নয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, শুধু একজন খুশি হয়, সে হচ্ছে পুতুল। এরপর কিছুদিন আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আইডিয়া ট্যাঙ্কে পুতুল এবং রবার্ট রয় আসে তাদের দিলখুশ অ্যাপের আইডিয়া শেয়ার করার জন্য, কিন্তু পুতুল দিলখুশ অ্যাপের আইডিয়াগুলো গুছিয়ে বলতে না পারার কারণে কোনো ফান্ডিং পায় না। পরবর্তীতে রবার্ট পুতুলের এই আইডিয়াকে কাজে লাগিয়ে এই দিলখুশ অ্যাপটি লঞ্চ করে দেয়, যেখানে পুতুলকে কোনো ক্রেডিট দেওয়াই হয় না। পুতুলেতে খুবই ভেঙে পড়ে। তার এতদিনের কষ্ট অন্য কেউ তার নিজের নামে চালিয়ে দিল, সে খুবই ভেঙে পড়ে। অন্যদিকে আমরা দেখি সে যখন এই অ্যাপ নিয়ে হতাশায় ডুবেছিল, ঠিক সেই সময়ই পুতুলের সাথে বধির ব্রেকআপ হয়। যদিও বধি তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। পুতুল কোনোভাবেই আর এই সম্পর্কে থাকতে রাজি হয় না। রাতের বেলা দেখা যায় পুতুল সাইবার ক্যাফেতে গিয়ে দিলখুশ অ্যাপের অ্যালগোরিদমকে ওলটপালট করে দেয়। ফলে ওই দিন যাদেরকে ম্যাচ করানো হয় তারা কেউই একে অপরের জন্য পারফেক্ট নয়। অ্যাপটি ভুলভাল কাজ করে ফেলে, যাতে সবাই ভাবে এই অ্যাপটি একটা স্ক্যাম এবং রবার্ট রয় বরবাদ হয়ে যায়। এদিকে ঋষি পুষ্পিতাকে নিয়ে পালিয়ে যায়। এটা তার বাবার কান পর্যন্ত চলে আসে। তখন পুষ্পিতার বাবা পুলিশকে ফোন করে এবং বলে যেখান থেকেই হোক তার মেয়েকে এনে দিতে। তৃষা বধির ব্যাপারে খুবই সিরিয়াস হয়ে যায়। সে এখনই বধিকে বিয়ে করতে চায়, কিন্তু বধি বলে সে তার ডক্টরেটটা শেষ করে তারপরে এ ব্যাপারে ভাববে। কিন্তু তৃষা বধির এবং তৃষার পরিবারকে সবকিছু বলে দেয়। শক্তিবাবু ডলির রান্নাঘরে আসে। শক্তির অনেক ভালো সময় কাটতে থাকে। শক্তিবাবু ডলির রান্নায় সাহায্য করে এবং এক ফাঁকে ডলিকে কিস করে বলে আগের দিনেরটা ফেরত দিলাম। আমরা রতনবাবুকে দেখতে পাই, সে ডক্টরের কাছে এসেছে। তার দুটো লিভারই ড্যামেজ হয়ে গেছে। সে 6 মাসও বাঁচতে পারে, 1-2 বছরও বাঁচতে পারে। কিন্তু রতনবাবু ডক্টরের সাথে খুব হেসে হেসে মজা করে কথা বলছিল। আমি এখন ভাবছি আমি মরে গেলে আমার ডেথ সার্টিফিকেটে সাইনটা করবে কে? ডক্টর তাকে বলে আপনার কোনো ভয় হচ্ছে না? আপনার আপনজন কেউ থাকলে তাদেরকে জানিয়ে দিন ব্যাপারটা। রতনবাবু বলে আমার আপনজন তো কেউই ছিল না, এখন একজন আছে। এদিকে ঋষি আর পুষ্পিতা পালিয়ে গিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়ায় এবং অনেক ভালো সময় কাটায়। এদিকে একদিন শক্তিবাবু ডলির ঘরে আসে এবং তারা অনেক কথা বলতে থাকে। ঠিক সেই সময়ই পুতুল তাদের দেখে ফেলে এবং তার মাকে অনেক বাজে বাজে কথা বলে। ডলি বলে ইনি আমার গেস্ট, তুমি একে অসম্মান করে কোনো কথা বলবে না। শক্তিবাবু পুতুলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পুতুল উল্টো শক্তিবাবুকে অনেক বাজে বাজে কথা বলে, যার ফলে শক্তি সেখান থেকে চলে যায়। সে অনেক কষ্টও পায়। পুতুলের ব্যবহারটা মোটেও শোভনীয় নয়। শক্তিবাবু একটা জায়গায় গিয়ে বসে থাকে। ঠিক সেই সময় ডলিও তার পাশে এসে বসে। শক্তিবাবু ডলিকে তার পুরনো প্রেমিকার কথা বলে। সে বলে তার প্রেমিকা তাকে একা রেখে চলে গিয়েছিল। এবারও আমরা হেরে গেলাম।
ডলি তাকে আবারও চেয়ার আপ করে। সে বলে, হেরে গিয়ে জিতে যাওয়াকে বাজিকর বলা হয়, তা তুমি জানো না? তাদের সব কথাবার্তা পুতুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে ফেলে। এরপর আমরা দেখি কমলিকাকে তার ছেলে ফোন করেছে এবং তার ছেলেরা জানতে পেরে গিয়েছে যে তার মা অন্য একটা লোকের সাথে থাকছে। তার ছেলে অনেক রাগ করতে থাকে এবং কমলিকাকে বলে, কোথায় আছো এখন? প্রথমে কমলিকা মিথ্যে বলে যে সে বাড়িতেই আছে। তার ছেলে বলে, বাড়িটা দেখাও তো। পরে কমলিকা বলে, তোরা তো সব জানতেই পেরে গিয়েছিস, আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। আমি ওর সাথে অনেক ভালো আছি আর ওর সাথেই থাকবো। তাদের মধ্যকার কথাবার্তা রতনবাবু শুনে ফেলে। সে মনে মনে কষ্ট পায় যে তার জন্য কমলিকার ছেলের সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ঋষি আর পুষ্পিতাকে দেখানো হয়। পুষ্পিতা ঋষিকে বলে, আমি তোমাকে মিথ্যা বলেছি, আমার বিয়ে ঠিক হয়নি। ঋষি অবাক হয়ে বলে, তাহলে আমার সাথে পালালে কেন? তখন পুষ্পিতা বলে, আমি একটা খারাপ সাইটে ক্যাম্প শো করতাম। সাধারণত আমি আমার ফেস হাইড করেই ক্যাম্প শো চালাতাম, কিন্তু সেদিন ভুল করে ক্যাম্প শোতে আমার ফেস দেখা গিয়েছে আর একটা লোক সেটা রেকর্ড করে আমাকে ব্ল্যাকমেল করছে। আমার কাছে 20 লক্ষ টাকা দাবি করছে। টাকা না দিলে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে। তাই আমি তোমার সাথে পালিয়ে এসেছি। এই শুনে ঋষি অনেক রেগে যায়। সে পুষ্পিতাকে অনেক আজে বাজে কথা শোনাতে থাকে। পুষ্পিতা বলে, আমি ডিপ্রেশনের জন্য ওগুলো করেছি। ঋষি তখন আরো রেগে যায়। ঋষি বলে, তোমাদের মতো বড় লোকদের এত কিসের ডিপ্রেশন? এসি রুমে ঘুমাও, পার্টি করে বেড়াও, আর কি চাও তোমরা? এর পরেও তোমাদের ডিপ্রেশন কাজ করে? পুষ্পিতা তখন ঋষিকে বলে, নিজের মাকে নিজের চোখের সামনে মরতে দেখেছ? আমার বাবা তার ব্যবসা বড় করার জন্য আমার মাকে তার বিজনেস পার্টনারদের বেডে পাঠাতো। এইসব সহ্য করতে না পেরে আমার মা আমার চোখের সামনে আত্মহত্যা করেছে। আমার মাকে যদি প্রস্টিটিউটের মতো ব্যবহার করা হয়, তাহলে আমি ক্যাম্প শো করলে দোষ কি? এই বলে পুষ্পিতা কান্না করতে থাকে। ঋষিও পুষ্পিতার ব্যাপারটা বুঝতে পারে, তাই সে তাকে এসে জড়িয়ে ধরে। ঋষি আর পুষ্পিতা প্ল্যান করে তারা কিডন্যাপের নাটক করবে। এমন সিচুয়েশন সৃষ্টি করবে যাতে মনে হয় পুষ্পিতাকে সে কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং পুষ্পিতার বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করবে আর সেই টাকাটা ব্ল্যাকমেইলারকে দিয়ে দিবে। ঋষি তখন বলে, আচ্ছা 20 লাখ না, আমরা 40 লাখ টাকা চাইবো, কারণ আমার ডিভোর্সের জন্য 20 লাখ টাকা লাগবে। এটা শুনে পুষ্পিতা অবাক হয়ে যায়। সে জানতো না ঋষির আগে বিয়ে হয়েছিল। সে অনেক রেগে যায়। তখন ঋষি তাকে বলে তার বউ তাকে ঠকিয়েছে, তারই বেস্ট ফ্রেন্ডের সাথে সে পালিয়ে গিয়েছে আর এখন মামলা করে ডিভোর্সের জন্য 20 লাখ টাকা চাচ্ছে। টাকা না দিতে পারলে আমাকে জেলে যেতে হবে। সবকিছু শুনে পুষ্পিতা শান্ত হয়। ঋষির ব্যাপারটাও বুঝতে পারে। তারপর দেখানো হয় পুতুল বধির সাথে দেখা করতে এসেছে। পুতুল এখন বধিকে অনেক মিস করা শুরু করেছে। এখন পুতুলের কেউ নেই, তাই বধিকে সে আবার রিলেশনে ব্যাক করতে বলে। কিন্তু বধি তো এখন তৃষাকে নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখছে, তাই সে চাইলেও আর পুতুলের কাছে ফিরতে পারবে না। সে তৃষাকে বিয়ে করার জন্য কনফিডেন্ট ছিল না, কিন্তু এখন সে কনফিডেন্ট। তাই কোনোভাবেই পুতুলের কাছে ফিরে আসা আর সম্ভব নয়। বধি তৃষাকে ফোন করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই তুমি যখন চাইবে তখনই আমি তোমাকে বিয়ে করব। বধির এসব কথা শোনার পর পুতুল অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়। তাই সে ড্রিঙ্ক করে বাড়ি ফিরে। তখন তার মা খাবার খাচ্ছিল। মাতাল হয়ে সে তার মাকে অনেক খারাপ কথা বলে। ডলি রেগে গিয়ে পুতুলকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। পুতুলের তো তখন মাথারই ঠিক ছিল না, তাই সে খাবারের থালা দিয়ে ডলির মাথায় সজোরে একটা আঘাত করে। আঘাত করার সাথে সাথেই পুতুল রিয়েলাইজ করে যে সে তার মার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে। তাই সে সাথে সাথেই তার খারাপ আচরণের জন্য তার মার কাছে ক্ষমা চায়। তার মা সেখান থেকে চলে যায়, কারণ সে খুবই কষ্ট পেয়েছিল। অনেকদিন পর তৃষা আর বধি শপিংয়ে যায়। ঠিক সেই সময় পুতুল বধিকে অনেক মেসেজ দিতে থাকে এবং তাকে রিলেশনে ব্যাক করতে বলে, কিন্তু বধি তাকে মেসেজ দিতে নিষেধ করে। এদিকে রতনবাবুর অবস্থা অনেক খারাপ হতে থাকে। তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে, কিন্তু সে এই ব্যাপারে কমলিকাকে কিছুই বলে না, কারণ সে চায় না কমলিকা কষ্ট পাক। এরপর দেখা যায় ডলি শক্তিবাবুর কাছে আসে। শক্তিবাবু ডলির মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়।
শক্তিবাবু বলে ব্যাপারটা আর একবার ভেবে দেখলে হতো না, কিন্তু ডলি তার সিদ্ধান্তে অনড়, সে স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়েই ছাড়বে। এরপর দেখা যায় ঋষি আর পুষ্পিতা একটা ভিডিও বানায় এবং সেখানে পুষ্পিতা কিডন্যাপের নাটক করছে এবং তারা তার বাবার কাছে 50 লাখ টাকা দাবি করে। পুষ্পিতা দ্রুত তার বাবাকে টাকাটা পাঠিয়ে দিতে বলে। এদিকে দেখা যায় পুতুল শক্তিবাবুর সাথে দেখা করতে এসেছে। এখন পুতুল তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সে শক্তিবাবুর কাছে সরি বলে। শক্তিবাবুকে সে একটা দিলখুশ খেতে দেয় এবং সে বলে ছোটবেলায় যখন তার মন খারাপ হতো তার মা তাকে দিলখুশ খেতে দিত। পুতুল শক্তিবাবুকে জানায় তার জীবনের আসল ক্রাইসিস হলো এই দিলখুশ অ্যাপটা। শক্তিবাবু বলে এই অ্যাপটাই তো আমাকে শিখিয়েছে কিছু সম্পর্কের কোনো নাম হয় না। পুতুল বলে এই অ্যাপটা আমার। এটা শুনে শক্তিবাবু খুবই অবাক হয়ে যায়। এদিকে রতনবাবু কমলিকাকে বলে দেয় তার লিভার ড্যামেজ, সে আর বেশি দিন বাঁচবে না। এই কথা শুনে কমলিকা তো কান্নাকাটি শুরু করে দেয়। রতনবাবু কমলিকাকে এভাবে কষ্ট পেতে নিষেধ করে। সে বলে রোগ হয়েছে তো কি হয়েছে, জীবনের এই বয়সে এসে আমি যে তোমাকে পেয়েছি, তোমার ভালোবাসা পেয়েছি, এটাই তো অনেক। পুষ্পিতার পাঠানো মেসেজটা পুষ্পিতার বাবা পেয়ে যায় এবং তখনই সে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে। তিনি পুলিশকে বলেন আমার টাকার যেন কিচ্ছু না হয়। এরপর আমরা ডলি আর পুতুলকে দেখতে পাই। পুতুল তার ভুলের জন্য তার মার কাছে ক্ষমা চায় এবং তার মাও তাকে ক্ষমা করে দেয়। তারপর পুতুল একটা সুপার হিরোর ছবি দেখিয়ে বলে এটা আমি ক্লাস 5-এ এঁকেছিলাম, তুমিই আমার সুপার হিরো মা। তখন ডলি বলে এবার তোর সেই সুপার হিরো সেই সব মানুষদেরকে সাজা দিবে যারা তোর সাথে অন্যায় করে তোকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। পুতুল বলে আমি তো বদলা নিয়েই নিয়েছি, তোমার এখন আর কিচ্ছু করতে হবে না, আমি তো তোর মা, আমি কিচ্ছু করব না, এটা কি করে হয়। পুতুল তখন খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে। এদিকে তৃষা আর বধির বিয়ের আয়োজন শুরু হয়ে যায়, কিন্তু তৃষা খেয়াল করে বধি বেশ অন্যমনস্ক। সে বারবারই ফোনে কাউকে মেসেজ করছে। বধি আসলে কাকে মেসেজ করছে আর কি নিয়ে চিন্তিত তা আমরা একটু পরেই জানতে পারবো। ডলি প্রথমবারের মতো তার স্ট্যান্ড আপ কমেডি শুরু করে, সেখানে রবার্ট রয়ও ছিল। সেখানে সে রবার্ট রয়ের সব কুকীর্তি ফাঁস করে দেয়। সবার সামনে রবার্ট রয়কে সে অনেক রোস্ট করে। রবার্ট রয় কোনো উপায় না দেখে সেখানকার মাইক অফ করে দেয়, কিন্তু ডলি তখন খালি গলায় রবার্টকে রোস্ট করতে শুরু করে। সে জোরে জোরে চিৎকার করে রবার্টকে পচাতে লাগে এবং তার মেয়ের আবিষ্কারের কথাও সবাইকে জানিয়ে দেয়। এটা দেখে পুতুল খুব খুশি হয়। তারপর আমরা দেখি ঋষি এবং পুষ্পিতাকে। দেখা যায় তারা একটি ব্রিজের নিচে দাঁড়িয়ে টাকার জন্য ওয়েট করছে। পুষ্পিতার বাবা তখনই সেখানে আছে আর টাকাটা নিচে ছুঁড়ে ফেলে দেয়। ঋষি যখনই টাকাটা নিতে যায় পুলিশ ঋষিকে গুলি করে দেয়। ঋষি সেখানেই মারা যায়। পুষ্পিতা ঋষিকে নিজের চোখের সামনে মরতে দেখে অনেক বেশি শকড হয়, ভাবে হঠাৎ করে কি হয়ে গেল। তার অনেক খারাপ লাগতে থাকে ঋষির জন্য। তারপরও সে কোনো মতে সেখান থেকে টাকাটা নিয়ে পালিয়ে যায়, কারণ তাকে যে ওই ব্ল্যাকমেলারকে টাকা দিতে হবে। সে এখন তার বাবার কাছে আর ফিরে যেতে চায় না। এদিকে তৃষা বধির ফোন চেক করে আর জানতে পারে যে এতদিন বধি পুষ্পিতাকে ব্ল্যাকমেল করে আসছে আর 20 লাখ টাকা চাচ্ছে। এটা জানার পর তৃষা বধির উপর অনেক রেগে যায়। এই কথা বধিকে বললে বধি তার পায়ে ধরে ক্ষমা চায়। বধি বলে এগুলো সে তার ভবিষ্যতের জন্য করেছে, তবে এখন সে আর পুষ্পিতাকে ব্ল্যাকমেল করতে চায় না, সে এই সব বাদ দিয়ে দিচ্ছে। তৃষা তখন বধিকে ক্ষমা করে দেয়। তারা বিয়ে করে নেয়। বিয়েতে বধির এক্স গার্লফ্রেন্ড পুতুলও আসে এবং তার মা চাচ্ছিল তাদের বিয়েতে পুতুলই যেন সাক্ষী দেয়। ডলি চাচ্ছিল পুতুল যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। ডলি এখন তার কমেডি শোটা ভালোই চালাচ্ছে এবং শক্তিবাবু তার অভিনয় থেকে রিটায়ার্ড নিয়ে ডলির অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকছে। তারা বিয়েও করেনি আবার একসাথেও থাকে না। খুবই অদ্ভুত এক বন্ধুত্বের সম্পর্ক তাদের। এদিকে রবার্ট রয়ের সব জালিয়াতি ধরা পড়ার কারণে সে এখন ফকির হয়ে গিয়েছে। এদিকে পুষ্পিতা বাবার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিল সেগুলো দিয়ে সে তার বিজনেস শুরু করে। সে দিলখুশ অ্যাপটি কিনে নিয়ে এর দায় দায়িত্ব দিয়ে দিয়েছে পুতুলকে।
পুষ্পিতা এখন তার জীবনে অনেক ভালো আছে। বছর দুয়েক পরে আমরা দেখতে পাই বধির কোলে একটা ফুটফুটে সন্তান। তৃষা আর বধির সংসার খুব ভালোভাবে চলতে থাকে। এরপর দেখি তৃষাকে, সে এখন বিভিন্ন কাপলদের ইন্টারভিউ নিয়ে থাকে। এমন ইন্টারেস্টিং কনসেপ্ট বেছে নেওয়ার কারণে তার ইউটিউব চ্যানেলও বেশ গ্রো করছে। সবাই তার কনসেপ্টগুলো অনেক পছন্দ করে। আজকে তৃষা ইন্টারভিউ নিচ্ছে রতনবাবু আর কমলিকার। সে রতনবাবুকে জিজ্ঞেস করে এই বয়সে এমন একটা রোগ নিয়ে একসাথে থাকতে ভয় করে না? তখন রতনবাবু উত্তর দেয়, ভালোবাসার সাগরে যখন ডুব দিয়েছি তখন আর ভয় কিসের? আমার সোলমেট আমার পাশে আছে, তখন আর কিসের ভয়? আমার বিশ্বাস আছে আমার যা কিছুই হয়ে যাক না কেন সে সব সময় আমার পাশে থাকবে, আমাকে ছেড়ে কখনোই যাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত সে আমার পাশে থাকবে, এটাই আমার বিশ্বাস। আর আমি আশা করি এভাবে পৃথিবীর সব ভালোবাসাগুলো ভালো থাকুক। এর মধ্য দিয়েই আমাদের এই গল্পটি শেষ হয়।